আসসালামু আলাইকুম, সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বরিশালের ঐতিহ্যবাহী গুটিয়া মসজিদ, যেখানে মানুষ বিভিন্ন সময় ভ্রমণের জন্য যায় এবং রয়েছে বরিশালের বিখ্যাত পার্ক প্ল্যানেট পার্ক। আমরা আমাদের শিক্ষা সফরে বরিশালের গুটিয়া মসজিদ এবং প্ল্যানেট পার্কে গিয়েছিলাম। তো আপনারা যারা গুটিয়া মসজিদ এবং প্ল্যানেট পার্ক যেতে চাচ্ছেন, তারা আগে থেকেই কিছুটা ধারণা নিতে পারেন। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই বরিশালে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান। তার মধ্যে বরিশালের গুটিয়া মসজিদ এবং প্ল্যানেট পার্ক হলো অন্যতম। আল মদিনা ইসলামিক ক্যাডেট একাডেমি পিরোজপুর। আমাদের শিক্ষা সফরের সময় ছিল সকাল 8টা। তো সময় মতোই সবাই এসে যায় এবং আমরা গাড়ি করে বরিশালের ঐতিহ্যবাহী গুটিয়া মসজিদ এবং প্ল্যানেট পার্কের উদ্দেশ্যে রওনা হই। আমরা গাড়িতে বসে চারিদিকের দৃশ্যগুলো উপভোগ করতে থাকি। এটি হলো অষ্টম চীন মৈত্রী সেতু, যেটি আমাদের অঞ্চলে বেকুটিয়া সেতু নামে পরিচিত। যখন এখানে ফেরি ছিল তখন আমরা বেশ ভোগান্তিতেই ছিলাম। আমাদেরকে ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করতে হতো ফেরি পারাপারের জন্য, নদীর এক পার থেকে অন্য পারে যাওয়ার জন্য। তাই এই সেতুটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন মানুষ এই সেতুতে ভ্রমণে আসে এবং তারা তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করে। তাই বাসে বসে যতটুকু ভিডিও করা যায়, যতটুকু শেয়ার করা যায়, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। বিকেল বেলা এই সেতুটি জমজমাট হয়ে ওঠে। বিভিন্ন দোকান, বিভিন্ন মানুষের আনাগোনা এবং বিভিন্ন রকমের আড্ডা বসে। সবাই স্বাচ্ছন্দ্যে এই ব্রিজের সৌন্দর্য উপভোগ করে। তো আমাদের গাড়ি ব্রিজ পেরিয়ে চলে এসেছে এখন কাউখালী ফেরিতে। আইতে খাল যাইতে খাল, মগবাড়ি বরিশাল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমাদের বরিশাল অঞ্চলে রয়েছে অনেক নদী নালা খাল, তাই আমাদেরকে বলা হয় হাওর বাড়ের এলাকা, নদী নালার এলাকা। আমি ফেরিতে বসে চারিদিকে উপভোগ করতে লাগলাম। ফেরি করে নদীর এপার থেকে ওপার যাওয়ার জন্য প্রায় 20 মিনিট সময় লাগে। আমি চারিদিকে দেখতে লাগলাম এবং উপভোগ করতে লাগলাম। নদী পেরিয়ে আমাদের গাড়ি আস্তে আস্তে কাউখালীর রাস্তা ধরে এসে পৌঁছেছে গুটিয়া মসজিদের সামনে। এটি হলো গুটিয়া মসজিদের মূল ফটক। বরিশালের অন্যতম সৌন্দর্যগুলোর মধ্যে রয়েছে গুটিয়া মসজিদ। গুটিয়া মসজিদ অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত। আপনি বাসে করে আসেন অথবা যে কোনো গাড়িতে করে আসেন, ভিতরে রয়েছে গাড়ি রাখার জন্য সুন্দর পার্কিং ব্যবস্থা। আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে গুটিয়া মসজিদের চারিদিক দেখতে লাগলাম। এটি হলো গুটিয়া মসজিদের সামনের অংশ। দূর থেকে দেখে মনে হয় যেন সৌন্দর্যের এক সুন্দর সমাহার আমাদের চোখের সামনে ভাসে। আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে গুটিয়া মসজিদের চারিদিক দেখতে লাগলাম। আসলে এত বড় জায়গা দেখতে বেশ সময় লাগে। তো আমাদের ছোট ছোট সোনামণিরা তারা ঘুরে ঘুরে চারিদিক দেখতে লাগলো। এটি হলো মসজিদে ঢোকার পথ। ডানে বামে মানুষের বৃষ্টির সময়ে যাতে তার কষ্ট না হয় তাদের জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। ছাদ দিয়ে ঢাকা রয়েছে বেশ কিছুটা অঞ্চল, বিস্তৃত এলাকা, যেখানে মানুষজন বৃষ্টির সময় আশ্রয় নিতে পারে। এটি হলো গুটিয়া মসজিদের একদম মূল ফটকের সামনে। আমরা আস্তে আস্তে গুটিয়া মসজিদের ভেতরের সৌন্দর্যগুলো উপভোগ করতে লাগলাম। মসজিদের ঠিক ডান পাশেই রয়েছে একটি হাফেজিয়া মাদ্রাসা। প্রবেশ মুখ থেকে ঢুকে ডান পাশে বেশ সুন্দর পরিপাটি করে গাছ লাগানো হয়েছে এবং ঠিকভাবে যত্ন নেওয়া হয়। চোখে পড়ল এখানে বেশ কিছু কৃষিও করা হয়েছে, যেমন পেঁয়াজ, তারপরে পেঁপে। একটু চোখ যেতেই দেখলাম যে পাশে রয়েছে বেশ কিছু বাঁধাকপি, যেগুলো সাধারণত বরিশাল অঞ্চলে খুব কমই দেখা যায়। রাস্তা ধরে হাঁটলে দুপাশে দেখা যাবে খুব সুন্দর করে কিছু গাছ লাগানো আছে এবং গাছগুলোকে এমনভাবে সেটে দেওয়া হয়েছে যাতে দেখতে খুব সুন্দর লাগে। এটি হলো একটি দিঘি, যেখানে ছোট একটি নৌকা দেখা গেছে, যে নৌকাটি আসলে বন্ধ অবস্থায় আছে। ওটি চলে কিনা তা আমরা জানি না। আমি একটু গাছ ছুঁয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো আমার। এটা হলো গুটিয়া মসজিদের ঠিক পেছনের দিকটা। একদম দূর থেকে এরকমই দেখা যায় সুন্দর রাস্তা। আমাদের নাইম ওস্তাদ যে সে হেঁটে আসছেন আমার দিকে। একটু চোখ যেতেই দেখলাম যে আমাদের ছাত্র নাহিয়ান আল মুবিন সে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। যদি কেউ এখানে হেলিকপ্টার করে আসতে চান, এখানে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য রয়েছে প্রশস্ত একটি জায়গা। নিজেকে
ফ্রেমে বন্দি করলাম, আর ধরে রাখতে পারলাম না। পেছনের অংশটিও দেখতে বেশ সুন্দর। আমরা পথ ধরে হাঁটতে লাগলাম, একসঙ্গে বসে ছবিও তুললাম, বেশ আনন্দই করছি আমরা। এটি হলো মূল ফটক। এখানে রয়েছে 1, 2, 3, 4 এবং 5টি দরজা, যেগুলো নামাজের সময় খোলা হয়। এগুলো দিয়ে মুসল্লিরা নামাজের জন্য ভিতরে প্রবেশ করে। আমাদের ছোট ছোট সোনামণিরা দূর থেকে হেঁটে আসছে, তারাও এই গুটিয়া মসজিদের সৌন্দর্য উপভোগ করছে। আসলে সবাই সৌন্দর্যের পূজারী, সবাই সৌন্দর্যকে উপভোগ করতে চায়। তারা সৌন্দর্য হিসাবে গুটিয়া মসজিদের সমস্ত কিছুই উপভোগ করলো। আমি নিজেকে বেশ কিছু জায়গায় ক্যামেরা ফ্রেমে বন্দি করলাম। একটা কথা আছে যে শখের তোলা হচ্ছে 16 আনা। আপনারা যারা বরিশালে ঘুরতে আসতে চান তারা অবশ্যই গুটিয়া মসজিদে আসবেন। তো আমাদের সময় ছিল আমরা 12:30 এখান থেকে বের হব। দেখতে দেখতে প্রায় সময় শেষ হয়ে গেল। আমরা এবার বের হব, তাই আমরা গাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। চোখে পড়ল কিছু রাজহাঁস বিল থেকে উঠে এসে তারা এখানে খুব আনন্দ করছে এবং রোদ পোহাচ্ছে। আমি তাদের কাছে যেতেই তারা প্যাক প্যাক করে ডেকে উঠলো এবং কিছুক্ষণ পরে আমরা আবার গাড়ি করে প্ল্যানেট পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। একটু দূর এসেই চোখে পড়ল আনসার ক্যাম্প, যেখানে একটি হেলিকপ্টার ঠাই করে দাঁড়িয়ে রয়েছে। নিজের চোখে প্রথমবার হেলিকপ্টার দেখলাম, তাই সেটাকেও ক্যামেরা ফ্রেমে বন্দি করলাম। যতদূর চোখ যাচ্ছিল ক্যামেরা অ্যাঙ্গেল পরিবর্তন করে বারবার হেলিকপ্টারটি তোলার চেষ্টা করলাম। বেশ ভালোই লাগছিল আমাদের। দেখতে দেখতে আমরা ঐতিহ্যবাহী প্ল্যানেট পার্কের সামনে বসেছিলাম। এটি হলো প্ল্যানেট পার্কের মূল দরজা। সামনেই দেখতে পাবেন দেয়ালে বেশ কারুকার্য করে বেশ কিছু ছবি আঁকা রয়েছে, বিভিন্ন জীবজন্তুর ছবি। তো আমি সেগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলাম এবং লেখা আছে আই লাভ বরিশাল। এটা হলো প্ল্যানেট পার্কে ঢুকেই প্রথম যেটি চোখে পড়বে সেটি হলো বাম পাশে খোলা একটি মাঠ। এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, বেশ রাস্তা। কিছু দূর চোখ যেতেই চোখে পড়লো বাঘমামা দাঁড়িয়ে হা করে দাঁড়িয়ে রয়েছে একটি কচু গাছ। একটু ডানে চোখ যেতেই চোখে পড়লো একটি ভূত দাঁড়িয়ে আছে। বেশ সৌন্দর্য এই প্ল্যানেট পার্কের মধ্যে। আমরা শাপলা ফুল দেখতে পেলাম। এখানে শিশুদের খেলার জন্য বেশ কিছু খেলনা রয়েছে, শিশু পার্কের ব্যবস্থা রয়েছে, বেশ কিছু ঘোড়ার দোলনা রয়েছে যেখানে শিশুরা আনন্দ করতে পারে। আমি ঘুরে ঘুরে সেগুলো দেখতে লাগলাম। এটি হলো একটি গরিলা। চারিদিকে ছোট ছোট ক্যান্টিন রয়েছে যেখানে বসে আপনারা স্বাচ্ছন্দ্যে চা, কফি এবং হালকা নাস্তা করতে পারবেন। এখানে প্রতিটি রাস্তার পাশে রয়েছে সুন্দর ফুলের গাছ এবং সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে। ভিতরে ছোটদের জন্য বেশ কিছু খেলনার ব্যবস্থা রয়েছে যেগুলো আপনারা আসলেই দেখতে পাবেন। এখানে রয়েছে বেশ কিছু হেলিকপ্টার, প্লেন, যেগুলো ওড়ে না, যেগুলোকে ওড়ানো হয় যন্ত্রের মাধ্যমে। আমাদের ছোট ছোট সোনামণিরা এগুলো দেখে তারা ওঠার জন্য ব্যস্ত হয়ে গেল। কিন্তু এখানে ওঠার জন্য প্রত্যেক রাইডের জন্য 50 টাকা ব্যয় করতে হবে। তারা অপেক্ষা করতে লাগলো কখন 3:30 বাজবে, 3:30 অথবা 4টার সময় রাইডগুলো চালু হয়। তো আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে রাইডে ওঠার জন্য রাইড অপারেটর অথবা অন্য কোনো ব্যক্তির হাতে নগদ টাকা দিবেন না, একটি সুন্দর কথা লেখা রয়েছে। ছোটরা এই কাপগুলোতে উঠে ঘোরে আর বিভিন্ন রকম আনন্দ করে। এগুলো হচ্ছে আমরা বিকেলে লাঞ্চ শেষ করে যখন আমরা ফিরবো তখনকার কিছু চিত্র, যেগুলো ক্যামেরা ফ্রেমে বন্দি না করে থাকতেই পারলাম না। বেশ কিছু সৌন্দর্য রয়েছে এখানে, বিভিন্ন ধরনের জন্তু, বিভিন্ন ধরনের গাছপালা দেখতে পাবেন এখানে, যেগুলো খুব সুন্দর করে বানানো হয়েছে। এটি হলো দোলনা, যেখানে দোলনায় চড়া যায় এবং রাইডগুলো চালু হয় বিকেল 3:30 অথবা 4টার সময়। ঈদ কোরবানিতে সবসময় চলে। ছোট ছোট সোনামণিরা তারা বিভিন্ন জীবজন্তুর মূর্তির কাছে গিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল। এটি হলো রেল লাইন, এটাকে ভূতবাড়ি নামেও পরিচিত।
এটা হলো কীর্তনখোলা রেল জংশন, যেখান থেকে রেলগাড়ি ছাড়া হয়। একটু ডানে চোখ যেতেই দিঘির মাঝে দেখতে পেলাম বেশ কিছু নৌকা রয়েছে, যেগুলো পায়ে চালিত। বক রয়েছে এখানে। এখানে সুগন্ধা ভিলেজ নামে একটি জায়গা রয়েছে, যেখানে ভিআইপিদের অনুষ্ঠান এবং খাবার ব্যবস্থা রয়েছে। একটি পেঙ্গুইনের সামনে দুটি রাজাহাঁস, একটি মৎস্যকন্যা, একটি হরিণ, একটি নৌকা রয়েছে যেখানে দোল খাওয়া যায়। আমাদের স্বাধীনতা যুদ্ধের একজন বীর শ্রেষ্ঠের একটি ফলক রয়েছে এখানে। বেশ সুন্দর কারুকার্য করে রাস্তাগুলো তৈরি করা এবং প্রাণীগুলোর মূর্তি তৈরি করা। এটি হলো দিঘি, যে দিঘিতে আপনারা পায়ে চালিত বোটে করে ঘুরতে পারবেন। এটি হলো একটি ফ্রেম, যেখানে দাঁড়িয়ে আপনারা ফ্রেমে বন্দী হতে পারবেন। এটি হলো একটি কৃত্রিম পাহাড়। এটি হলো ভূতের বাড়ির সামনে। যখন রাইড চালু হলো, তখন ছোট ছোট সোনামণিরা সকলেই রাইডে উঠে পড়লো। তারা সকলেই রেলগাড়িতে চলার জন্য ব্যস্ত হয়ে গেল। রেলগাড়িটি ভূতের বাড়ির মধ্য থেকে আস্তে আস্তে এগিয়ে চলল। আমরা পরবর্তীতে যখন তাদের কাছ থেকে জানতে পেলাম, তখন ভূতের বাড়ির মধ্যে বেশ কিছু ভূতের ছবি এবং ভূতের মূর্তি দাঁড়ানো রয়েছে এবং বিকট ভূতের আওয়াজ হয়, যেগুলো দেখলে সত্যি খুব ভয় লাগে। তারা এসে যেভাবে বর্ণনা দিল যে তাদের খুব ভয় লেগেছিল, ভূতগুলো আস্তে আস্তে তাদের দিকে তাকিয়ে যেন হাসছিল এবং বিকট আওয়াজ করছিল। এই রেলগাড়িতে চড়ার জন্য আপনাকে ব্যয় করতে হবে 50 টাকা। 50 টাকায় আপনাকে 2 বার চক্কর দিয়ে আসবে। আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো, আমাদের বিদায় ঘন্টা বাজলো। আমরা আমাদের বাড়িতে ফেরার জন্য গাড়িতে উঠে বসলাম এবং গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চললো আমাদের পিরোজপুরের দিকে। আমরা গাড়িতে বসে বেশ কিছু সৌন্দর্য আবার উপভোগ করতে লাগলাম। এটি হলো গাবখান সেতু, যে সেতুর নিচে রয়েছে ছোট একটি নদী। এই নদী থেকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিভিন্ন দেশের জাহাজগুলো, পণ্যবাহী জাহাজগুলো, নদী ছোট হলেও এটির গভীরতা অনেক, এখান থেকে তারা যায় এবং এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য এটি হলো একমাত্র নদী, যেটাকে ভারানী নদী বলা হয়। আমি এই নদীর পাড়ে একবার গিয়েছিলাম। এটি আসলে দেখতে খুবই ছোট, কিন্তু গভীরতা এতটা যেটা আসলে বলে বোঝানো যাবে না, অনেক গভীর। আস্তে আস্তে মাগরিবের নামাজ পড়ে আমরা যখন রওনা করলাম, সৌন্দর্য উপভোগ করতে করতে কখন জানি আমাদের বিদায়ী ঘন্টা বেজে গেল। বাস এসে আস্তে আস্তে দাঁড়ালো আমাদের নির্দিষ্ট গন্তব্যে। আমরা সবাই বাস থেকে নেমে পড়লাম। আসলে এরকম ভ্রমণের যে আনন্দগুলো, সেগুলো সবার মাঝে শেয়ার না করলে নিজের মধ্যেই কেমন যেন একটি গিল্টি ফিল হয়। তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ঘুরে আসবেন।